হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জীববিজ্ঞানের জীবন পাঠ অর্থাৎ প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। আজকের এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায়ের পুরো বেসিকটা কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি পরীক্ষায় কমন উপযোগী যে সিকিউ গুলো রয়েছে সেগুলোও বলে দেওয়া হবে। এবং ইনশাল্লাহ আজকের এই একটা ক্লাসের মাধ্যমে তুমি পুরো জীবন পাঠ অধ্যায়টা বুঝতে পারবে। তো আমাদের এই অধ্যায়ে মূলত অল্প কিছু বিষয় রয়েছে। বিষয়গুলো হচ্ছে জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞান কি বা কাকে বলে, জীববিজ্ঞানের শাখা সমূহ যেমন ভৌত শাখা, ফলিত শাখা এবং ভৌত শাখার যে উপশাখা সমূহ রয়েছে সেগুলো, ফলিত শাখার যে উপশাখা সমূহ রয়েছে সেগুলো এবং শ্রেণীবিন্যাস বিদ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো চলো আমরা জীববিজ্ঞানের ধারণা দিয়ে শুরু করছি। বায়োলজি বা জীববিজ্ঞান শব্দটি দুটি শব্দ থেকে এসেছে, বায়োস আর লোগোস। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীবন সংক্রান্ত জ্ঞান, জীবন সংক্রান্ত জ্ঞান। এখান থেকে তোমাদের সৃজনশীলের একটা নাম্বারের প্রশ্ন আসতে পারে যে জীববিজ্ঞান কি বা কাকে বলে। তখন বলবা যে বিজ্ঞানের যে শাখায় জীবের জীবন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকেই জীববিজ্ঞান বলা হয়। তাহলে আবার যদি আরেকবার রিভিউ দেখা যায় যে বায়োলজি শব্দটি দুইটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত এবং এই দুটি গ্রিক শব্দ হচ্ছে বায়োস এবং লোগোস। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীবন সংক্রান্ত জ্ঞান। এবার আমরা আসবো বায়োলজির মানে জীববিজ্ঞানের শাখা সমূহ নিয়ে। জীববিজ্ঞানকে সাধারণত দুইটি শাখায় ভাগ করা হয়ে থাকে, ভৌত জীববিজ্ঞান আর ফলিত জীববিজ্ঞান। ভৌত বলতে সাধারণত তত্ত্বীয় বিষয়াবলী বোঝায়। তাহলে ভৌত বলতে কি বোঝায়? তত্ত্বীয় তত্ত্বীয় বিষয়াবলী। এবং ফলিত বলতে বোঝায় প্রায়োগিক প্রায়োগিক। এখান থেকে তোমাদের ভৌত আর ফলিত, এখান থেকে তোমাদের দুইটা সিকিউ এর নাম্বারে প্রশ্ন আসতে পারে যে ভৌত শাখা কি বা ভৌত শাখা কাকে বলে বা ভৌত শাখা বলতে কি বোঝায়। তখন বলবা যে জীববিজ্ঞানের যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকেই ভৌত শাখা বলা হয়। অর্থাৎ তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই শাখাকে কি বলা হবে? ভৌত শাখা বলা হবে। এবার আমরা আসবো ফলিত শাখা বা প্রায়োগিক শাখা নিয়ে। জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা না করে প্রায়োগিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ফলিত শাখা। তাহলে ভৌত শাখা কি? যে শাখায় তত্ত্বীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভৌত শাখা। আর যে শাখায় প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই শাখাই হচ্ছে ফলিত শাখা। এবার ভৌত শাখার মধ্যে বিভিন্ন ধরনের উপশাখা রয়েছে, যেমন অঙ্গ সংস্থান বিদ্যা, অঙ্গ সংস্থান বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যা বা টেক্সোনমি, কোষবিদ্যা, ভ্রূণবিদ্যা বা এন্ড্রোক্রাইনোলজি। তো এখান থেকে তোমাদের সিকিউর একটা নাম্বারে প্রশ্ন আসতে পারে যে অঙ্গ সংস্থান বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখায় কেন অন্তর্ভুক্ত করা হয়েছে বা অঙ্গ সংস্থান বিদ্যাকে জীবের ভৌত শাখা জীববিজ্ঞানের ভৌত শাখা কেন বলা হয়। তখন তোমরা প্রথমে ভৌত শাখার সংজ্ঞাটা দিবা যে জীববিজ্ঞানের যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয় তাকেই জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়। তারপর তোমরা বলবা যে অঙ্গ সংস্থান বিদ্যায় জীবের অঙ্গ সংক্রান্ত তত্ত্বীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়, তাই অঙ্গ সংস্থান বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে বা ভৌত শাখা বলা হয়। এবার যে প্রায়োগিক শাখার বিভিন্ন উপশাখা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরজীবী বিদ্যা, কীটতত্ত্ব, মৎস্যবিদ্যা, ইত্যাদি। তো এখান থেকে তোমাদের একটা সিকিউ এর নাম্বারে প্রশ্ন আসতে পারে যে আমরা যে কীটতত্ত্বকে
কেন ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে? তখন তোমরা প্রথমে ফলিত শাখার যে সংজ্ঞাটা রয়েছে, প্রথমে সংজ্ঞাটা দিবা। সংজ্ঞাটা দিবা যে জীববিজ্ঞানের যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয়ে আলোচনা না করে ব্যবহারিক বা প্রায়োগিক বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয় তাকেই ফলিত শাখা বলা হয়। তারপর তোমরা যে কীটতত্ত্ব বা পরজীবী বিদ্যা বা মৎস্যবিদ্যার যে কনসেপ্টটা রয়েছে সেটা দিয়ে বুঝে দিবা যে জীববিজ্ঞানের যে কীটতত্ত্ব বা মৎস্যবিদ্যার যে বিষয়টা রয়েছে সেটা তোমরা তুলে ধরবা যে কীটতত্ত্ব বা কীটতত্ত্বে কীটপতঙ্গের যে প্রায়োগিক বিষয়গুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, তাই কীটতত্ত্বকে জীববিজ্ঞানের ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে পরজীবী বিদ্যাকে ফলিত শাখায় কেন অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে প্রথমে সংজ্ঞাটা বলবা যে জীববিজ্ঞানের যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয়ে প্রাধান্য পায় না কিন্তু ব্যবহারিক বিষয়ে প্রাধান্য পায় তাকেই জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয়। পরজীবী বিদ্যায় পরজীবী জীবের জীবন প্রণালী এবং পরজীবী জীবের যে কার্যপ্রণালী গুলো রয়েছে সেগুলোর তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা না করে প্রায়োগিক বা ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই পরজীবী বিদ্যাকে জীববিজ্ঞানের ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখান থেকে তোমাদের যে ভৌত শাখাগুলো রয়েছে সেগুলোর থেকে একটা খ নম্বরের প্রশ্ন এবং ফলিত শাখাগুলো যে রয়েছে সেগুলো থেকে একটা খ নম্বরের প্রশ্ন বা এসকিউ শর্ট প্রশ্ন অবশ্যই ইনশাল্লাহ আসার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আসবো শ্রেণীবিন্যাস বিদ্যা নিয়ে। 1969 সালে বিজ্ঞানী হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছে। জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করেছে? 5টি রাজ্যে ভাগ করেছে। পরবর্তীতে 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস এই যে 5টা রাজ্য রয়েছে এই রাজ্যগুলোকে 2টি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেছে। 2টি সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে সাধারণত মার্গুলিসের ধারণাটাই প্রচলিত, অর্থাৎ 2টি সুপার কিংডমের অন্তর্ভুক্ত 5টি রাজ্য যে রয়েছে সেভাবেই বর্ণনা করা হয়। তাহলে এবার আমরা আসবো যে মার্গুলিস প্রদত্ত যে 2টি সুপার কিংডম রয়েছে সেই সুপার কিংডম গুলো নিয়ে। এবার আমরা আসবো জীবজগতের যে শ্রেণীভাগ রয়েছে সেগুলো। জীবজগৎকে সাধারণত 2টি সুপার কিংডমে ভাগ করা হয়, সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। সুপার কিংডম 1 কে প্রোক্যারিওটা বলা হয় আর সুপার কিংডম 2 কে ইউক্যারিওটা বলা হয়। সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটার বৈশিষ্ট্য হচ্ছে এরা আদিকোষী এবং এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস নেই। অপরদিকে ইউক্যারিওটা সম্পূর্ণ বিপরীতধর্মী। এরা সাধারণত প্রকৃত কোষী এবং এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস আছে। তাহলে কি দাঁড়ালো? জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করা হয়, সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা আদিকোষী এবং এদের দেহে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। অপরদিকে ইউক্যারিওটা প্রকৃতকোষী এবং এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস আছে। এবার আমরা যে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটার মধ্যে সাধারণত একটি রাজ্য রয়েছে, রাজ্য 1 মনেরা, অপরদিকে সুপার কিংডম 2 এ 4টি রাজ্য রয়েছে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো তোমাদের এখানে একটা গ নাম্বার সিকিউ এ গ নাম্বার 100% একটা কোশ্চেন আসবে, সেখানে
মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া এদের যে কোনো একটা রাজ্যের প্রাণী, যেমন মনের ক্ষেত্রে ব্যাকটেরিয়া আর সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া আর সবুজ শৈবাল এদের চিত্রটা দেওয়া থাকবে এবং বলা হবে যে এদের রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তখন তোমরা বলবা যে উদ্দীপকে যে চিত্রটি দেওয়া হয়েছে বা যে জীবটির চিত্র দেওয়া হয়েছে তা হচ্ছে ব্যাকটেরিয়া বা সবুজ শৈবাল। এই জীবটি মনোরাজ্যের অন্তর্ভুক্ত এবং নিচে মনোরাজ্যের রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করালো। তারপর যে মনোরাজ্যের বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে মনোরাজ্যের জীবগুলো এককোষী, ফিলামেন্টাস, ফিলামেন্টাস, একক বা কলোনিয়াল, একক বা কলোনিয়াল। এদের কোষে এদের কোষে নিউক্লিয়াস এদের কোষে নিউক্লিয়াস নেই এবং নিউক্লিয়ার বস্তুটা যে রয়েছে সেটা নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত নেই। তাহলে কি বলবা যে আহ, উদ্দীপকে 1 নম্বরের যে চিত্রটি দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা এককোষী, ফিলামেন্টাস, একক বা কলোনিয়াল। আমরা জানি যে মনোরাজ্যের অন্তর্ভুক্ত জীবদেরও এই সকল বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ মিল রয়েছে, তাই এটি মনোরাজ্যের অন্তর্গত। একইভাবে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া তোমাদের পাঠ্য বইয়ে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের প্রোটিস্টার একটা জীবের চিত্র দেওয়া থাকতে পারে, বা ফানজাইয়ের একটা চিত্র দেওয়া থাকতে পারে, বা প্লান্টের একটা চিত্র দেওয়া থাকতে পারে, বা অ্যানিমেলিয়ার একটা চিত্র দিয়ে বলা যেতে পারে যে উপরিউক্ত যে চিত্রটি দেওয়া রয়েছে সেটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং তার রাজ্যগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তখন তোমরা যে পাঠ্য বইয়ে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে যে রাজ্যের সাথে মিলে যাবে সেই রাজ্যটা দেওয়ার চেষ্টা করবা। এখানে ক্লাসটা বড় হবে তাই আমি সেটা অ্যাড করলাম না। এবার আরো একটা তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রোটিস্টার একটা মনে করো চিত্র দেওয়া হলো এবং অ্যানিমেলিয়া প্লান্টির একটা চিত্র দেওয়া হলো। দুইটা চিত্র দেওয়ার পরে বলা হলো যে উদ্দীপকে কোন জীবটি অধিকতর উন্নত। গ নাম্বারে ইনশাল্লাহ অবশ্যই আসবে যে অধিকতর উন্নত, অধিকতর উন্নত। মনে করো ব্যাকটেরিয়ার একটা চিত্র দেওয়া হয়ে রয়েছে, ব্যাকটেরিয়া, আর আরেকটা রয়েছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। যাই হোক, দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটা হচ্ছে চিত্র ক, এটা হচ্ছে চিত্র খ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে চিত্র ক এবং খ এর মধ্যে কোন জীবটি অধিকতর উন্নত এবং কেন উন্নত। তখন তোমরা প্রথমে বলবা যে চিত্র একে যে জীবটির কথা বলা হয়েছে সেই জীবটি হচ্ছে ব্যাকটেরিয়া, যা মনোরাজ্যের অন্তর্ভুক্ত, এবং চিত্র 2 বা ক্ষয়ে যে জীবটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং তা প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। এবার তোমরা প্রথমে মনোরাজ্যের বৈশিষ্ট্যগুলো দিবা যে এরা এককোষী, ফিলামেন্টাস, একক বা কলোনিয়াল, এদের কোষে কোনো নিউক্লিয়াস থাকে না এবং নিউক্লিয় বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে না। আবার অপরদিকে প্লান্টিরাজ্যের অন্তর্গত জীবদের এদের সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট এবং এদের চারপাশে কোষ প্রাচীর রয়েছে এবং এরা খাদ্য তৈরি করতে পারে এবং এদের মূল, কাণ্ড এবং পাতায় ভাগ করা যায়। অর্থাৎ তোমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এইটার চেয়ে তোমরা প্লান্টিরাজ্যের যে জীবটা রয়েছে সেটাকে অধিকতর উন্নত প্রমাণ করা এবং পাঠ্যবইয়ে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করেই উন্নত করা। তারপরে বলবা যে যেহেতু রাজ্য 1 মনোরাজ থেকে রাজ্য দুই না, সরি, দ্বিবীজপত্রী উদ্ভিদের যে রাজ্য রয়েছে অর্থাৎ প্লান্টি অধিকতর উন্নত, তাই ব্যাকটেরিয়ার চেয়ে দ্বিবীজপত্রী উদ্ভিদ অধিকতর উন্নত। এইভাবে তোমাদের প্রোটিস্টার সাথে অ্যানিমেলিয়া, প্লান্টির সাথে অ্যানিমেলিয়া বা ফানজের সাথে অ্যানিমেলিয়া এভাবে তোমাদের দিতে পারে। তো অধিকতর উন্নত এটা শুধু মনে রাখবা এবং যে রাজ্যগত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই রাজ্যগত বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবা, কারণ ওখান থেকেই একটা গ নাম্বার বা ঘ নাম্বার যে কোনো একটা প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ আসবে। সো আলহামদুলিল্লাহ এভরিবডি, আজকের ক্লাস আমাদের এখানে শেষ। আজকে আমরা কি কি জানলাম: জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের ভৌত ও ফলিত শাখা, এবং জীববিজ্ঞানকে যে যে রাজ্যে ভাগ করা হয়েছে এবং সুপার কিংডমে ভাগ করা হয়েছে তা আমরা জেনেছি, এবং তাদের যে রাজ্যগত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেখান থেকে কোন ধরনের সিকিউ আসতে পারে সেগুলো আমরা জানতে পেরেছি। এইটা আমাদের পার্ট 1। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ পার্ট
টুতে তোমাদের একটা জীবের যে নামকরণ, দ্বিপদ নামকরণ, সেই নামকরণ সম্পর্কে জানবা এবং আরো যে ইম্পর্টেন্ট সিকিউ গুলো বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন নিজেকে একটু উন্নত করার চেষ্টা করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।